এক্স্যাক্টলি এই মুহূর্তে কি হলো এবং কি হচ্ছে সেই সমস্ত আপডেট নিয়ে আজ আমি জবাব চাই বাংলাতে ময়ূক এসেছি। প্রথমেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, যে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব, অর্থাৎ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই গোটা বিষয়টা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অর্থাৎ আদৌ কি নবান্ন মাথা নোয়াবে? আদৌ কি জুনিয়র ডাক্তাররা নিজেদের হাসপাতালে ফিরে যাবে? আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বাঁচাচ্ছেন তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেবেন? এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, জবাব চাই বাংলাতে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আন্দোলনকারীদের শর্ত মানতে রাজি নয় নবান্ন। যে 4 শর্ত আন্দোলনকারীরা পেশ করেছেন সেই শর্ত মানছেন না চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তার পাশাপাশি চিফ সেক্রেটারি রাজীব কুমারকে নিয়ে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই প্রেস কনফারেন্সে এই 4 শর্ত মানা হচ্ছে না। আলোচনা নয়, শর্ত মেনে আলোচনা নয়, খোলা মনে আলোচনা করতে হবে, এমনটাই জানাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার এবং চিফ সেক্রেটারি। কি বলেছেন এই মুহূর্তে নবান্নতে যে প্রেস কনফারেন্সটা হলো, সেই প্রেস কনফারেন্সে কি বলল সরকারের তরফ একবার শুনবো। আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য তো এই কথা বললেন, কিন্তু তার পাল্টা আন্দোলনকারীদের মধ্যে থেকে কিঞ্জল নন্দ, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তিনি কি বললেন একবার শুনবো। এই যে মানুষজন এখানে আছেন বসে, সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা যারা দুদিন ধরে এখানে আকাশের নিচে মাটির উপরে বসে আছেন বৃষ্টি ঝড় জলকে উপেক্ষা করে, সেই সমস্ত মানুষদের কাছে আজকে যেভাবে সাধারণ মানুষের সহায়তা পৌঁছেছে, আমার মনে হয় না আগে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে এই ধরনের সাড়া পেয়েছে। একটি সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, আমি নিজে দেখেছি ওনাকে, যিনি দিন আনেন দিন খান, তিনিও চাইছেন কোনোভাবে এই আন্দোলনের শরিক হতে। বিশ্বাস করবেন না, উনি হাত পাখা নিয়ে প্রত্যেকে যারা আছে তাদেরকে পাখা করছে। এইটা আপনারা কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে দেখেছেন? মনুষ্যত্বের অধিকার বা মনুষ্যত্বের কথা বলা যদি রাজনীতির কথা হয়, তাহলে আমার মনে হয় রাজনীতির বিষয়টা একটু ভালো করে বোঝা উচিত যে রাজনীতি জিনিসটা কি। কিঞ্জল যে ভদ্রলোকের কথা বললেন, আমি আজ স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে সেই ভদ্রলোকের দেখা পেয়েছি। ভদ্রলোক পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এরা কি এমন মহৎ কাজ করছে যে আপনি ঘন্টার পর ঘন্টা তাদের হাত পাখা দিয়ে সেবা করছেন। তিনি বললেন যে আমি নরনারায়ণ সেবায় বিশ্বাসী এবং এই কাজটাই ওনারা করেন, এরা দ্বিতীয় ভগবান, এনারা দ্বিতীয় ঈশ্বর। আমি একবার পিসিআরকে বলবো, এই ভক্স পপ অর্থাৎ ভক্স পপুলি, আমাদের মানুষ যারা ভোট দেন, যারা চিফ সেক্রেটারি বানান, যারা আসলে মুখ্যমন্ত্রী বানান, সেই মানুষদের আমি যা প্রতিক্রিয়া দেখে এসেছি এবং তারা দল মত নির্বিশেষে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় খালি চেষ্টা করছেন এদেরকে রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার। আমি নিজে দেখে এসেছি, রিপাবলিক বাংলা কভার করেছে, অগ্নিমিত্রা পলকে আমার সামনে, অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। মানুষের আন্দোলনকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমি যে মানুষদের ছবি, যে মানুষদের প্রতিক্রিয়া দেখেছি, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, অভূতপূর্ব, এবং তার এক ঝলক আমি দেখাতে চাই। কারণ কিঞ্জল ওই ভদ্রলোকের কথা বললেন যিনি হাত পাখা নিয়ে লাগাতার ডাক্তারদেরকে হাওয়া করে যাচ্ছেন। একবার দেখি।
আরো জলের বোতল আসছে প্রচুর জায়গাতে। কোথা থেকে এসছে? আমরা এই আইটিতে কাজ করি এসেছি, এই সেক্টর 5 থেকে। সেক্টর 5 এর লোকাল অফিস থেকেও অনেকে জলের বোতল, সেই জলের বোতল দিয়ে যাচ্ছেন। আমি শুধু একবার দেখানোর চেষ্টা করব ছবিটা। সেক্টর 5, যে সেক্টর 5কে আইটি হাব বলা হয় কলকাতা শহরের, সেই সেক্টর 5 এর বিভিন্ন অফিস থেকে তারা প্রণামীর মতন যেন এক একটা করে এই বিদ্রোহের প্রণামী রেখে যাচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি কি করতে? এনাদের সহযোগিতা করতে। কেন? ওনারা কি এমন মহৎ কাজ করছে? বিরাট, এরা দ্বিতীয় ঈশ্বর। এরা যে প্রতিবাদ করছে এর জন্য আমরা খুব ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে আমি সকাল থেকে বেরিয়ে এসেছি। আমার নাম গুরুদাস বেরা, সেবা দেওয়ার জন্য এসেছি। পর্যাপ্ত পরিমাণে খাবার ওদের এসছে, তা সত্ত্বেও ঘরে বসে থাকতে পারলাম না। কোথা থেকে এসেছেন? পিকনিক গার্ডেন। মানে এমনি এসছে? এমনি আমি ওদের খাবার নিয়ে এসেছি। আমি দিলাম এখন ওদেরকে যে একটু মিষ্টি খেয়ে জল খান, ভেতরটা একটু শান্তি হবে। কি বলবো বলুন, দিদিমণির কোনো নেই। এভাবে রাস্তা দখল করে বসে আছে, না আমি তো অসুবিধা মনে করছি না, এটা ন্যায্য মানে দাবি ওদের, সেই দাবিটাকে তো মানতে হবে। আমার নিয়ে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর জীবনে আইএনটি গ্রুপে, তখন রাত্রি 7টা 7:30 বাজে। সেখানকার ডাক্তার, সেখানকার সিটি স্ক্যান যে করে একটা মোটা একটা ভদ্রলোক, তারপরে তিনি ডাক্তার এবং নার্স আরম্ভ করে প্রত্যেক স্টাফ যেভাবে আমাদেরকে হেল্প করেছিল, আজকে মানব বন্ধন সব কিছু ভেঙে দিয়ে আজকের এই মানবিকতা বোধে আজকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি। আপনারা কোথা থেকে এসেছেন? আপনার কি হেলথ স্টাফ? না, আমার মেয়ে ন্যাশনালে পড়ে, ন্যাশনাল মেডিকেলে পড়ে, ইন্টার্নশিপ করছে। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনার মেয়ে ইন্টার্নশিপ করে? তার সাথে এসেছে। তার সঙ্গে ওদিকে আছে। কারণটা কি? একটা কি ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে? হয় না, মানে একটা তো আতঙ্ক আছেই ভেতর যে কিছু একটা হতে পারে, যে কোনো সময় কিছু হবে না তার। আমি একটা সময় দেখতাম যে মা বাবারা পরীক্ষার হলের বাইরে বসে, এখন মা বাবারা প্রতিবাদ মঞ্চেও বসছে এই বাংলা। কেননা এসছি, এসে ভাবলাম যে বসেই যাই, এদের সঙ্গ দেওয়ার দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সবচেয়ে বড় ভুলটা ঠিক এই জায়গাতে করছেন, এদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরা রাম বাম ইত্যাদি ইত্যাদি বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই আপনি এবং আপনার দল আন্দোলনে বসেছিল দিনের পর দিন, মাসের পর মাস। মমতা বন্দ্যোপাধ্যায় কি পালস বুঝতে পারছেন না পাবলিকের? কিছু দাবি, 4টে দাবি, এই দাবিগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত ইগোর লড়াই কেন আনছেন? এই শর্ত আজও যে শর্তগুলো নাকচ করে দিল চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার সহ মুখ্য সচিব, এই দাবি, এই শর্ত এবং খোলা মনে আলোচনার মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। কি দাবি একবার আমি যদি দেখি, একবার এই মুহূর্তে এই মানুষগুলোর দাবিগুলো কি? আলোচনায় 4 শর্ত রেখেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। বৈঠকে থাকবে অন্তত 30 জনের প্রতিনিধি দল। তারা বলছেন যে 1 জনের বা 2 জনের, এখানে কোনো নেতা নেই, এখানে কোনো রামের নেতা বামের নেতা নেই। মেডিকেল কলেজের যারা ছাত্ররা রয়েছে তাদের মিনিমাম 1 জন 2 জন করে প্রতিনিধি থাকলেও 30 জন প্রতিনিধি রাখতে হবে। নবান্নের বৈঠকে লাইভ সম্প্রচার করতে হবে, অর্থাৎ মিডিয়া বা একজন মিডিয়া, এএনআই আসতে পারে বা কোনো টেলিভিশন সংস্থা, তারা লাইভ স্ট্রিমিং করবে। কি আপত্তি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেন। 5 দফা দাবির ওপরেই আলোচনা হবে। 5 দফা দাবি কি এটা আমি দেখাবো একটু পরে, আবার মনে করাবো। এবং তার পাশাপাশি 4 নম্বর শর্ত, বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ছাড়া কিসের বৈঠক? কালকে হেলথ সেক্রেটারি, যার পদত্যাগ দাবি করছে এই ছেলেমেয়েগুলো, সেই হেলথ সেক্রেটারি, তার পদত্যাগ দাবি যারা করছে তাদেরকেই চিঠি লিখছে হেলথ সেক্রেটারি নিজে। এটা তো ঠিক নয়। এবং ঠিক সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ আমি একটা ছোট্ট সেগমেন্ট রেখেছি এবং খুব স্পেসিফিক্যালি আমি এই মুহূর্তে এই যে আমাদের মেন ডিবেটের যে এই সেট, সেখানে যারা আসবেন তাদের নামগুলো একবার বলে দিই। ডক্টর নারায়ণ ব্যানার্জি চিকিৎসক থাকবেন, ডক্টর অঙ্কুশ বিশ্বাস জুনিয়র ডক্টর থাকবেন, ডক্টর শিবব্রত ব্যানার্জি IM এর সদস্য চিকিৎসক থাকবেন। তাদের সাথে আমি ডিবেটের যে টেবিল, সেই টেবিলে বসবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, এবং চন্দ্রিমা ভট্টাচার্য যদি তিনি জবাব চায় বাংলা দেখেন, তাকেও আমি কয়েকটা ছবি দেখাতে চাই। প্রশাসনিক বৈঠকের মতন গুরুত্বপূর্ণ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেই মিটিং যদি লাইভ স্ট্রিম হতে পারে, সেখানে সমস্ত রাজ্যের মিডিয়া তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, রিপাবলিক বাংলার প্রতিনিধিরাও থাকেন,
অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং অর্থাৎ প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কাকে বকা দিচ্ছেন, কাকে বলছেন এই তুমি পেঁয়াজি কম খাবে, কাকে বলছেন এই তুমি তো বোমা বাঁধো, এই সমস্ত কিছু যদি রাজ্যের মানুষ দেখতে পারে, তাহলে খোলা মনে জুনিয়র ডাক্তারদের সাথে এই আন্দোলন নিয়ে বা তাদের কাদের কাদের রেজিগনেশন চাইছে তা নিয়ে এই মিটিং, সেটা কেন লাইভ স্ট্রিমিং হবে না? রিপাবলিক বাংলাতে আপনারা কেন লাইভ স্ট্রিম দেখতে পারবেন না? আপনারা কেন লাইভ সম্প্রচার দেখতে পারবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, আমি একবার সরাসরি দেখানোর চেষ্টা করব, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই প্রশাসনিক বৈঠকগুলো লাইভ স্ট্রিমিং যে নিজে করিয়েছিলেন সেগুলো কিরকম ছিল একবার মনে করাই। আমাদের ওখানটায় এতটা মানে যেহেতু 3টে খাল ওখানে রয়েছে, মানে 3টে খালে মেনলি লোয়ার বাগচলা, আপার বাগচলা আর দমদম ক্যানেল, এবং তার সাথে সাথে এয়ারপোর্ট রানওয়ের পুরো ওই এয়ারপোর্টের যে প্রবলেম হয়েছে, রানওয়ে জলটা গিয়ে ওখানে গিয়ে পড়ছে, এটা একটু কথা বলে দেখে নাও। তার কারণ হচ্ছে খালে জল যদি আমরা যদি খালগুলো কাটতে পারি, তাহলে আমাদেরও তো বর্ষার অনেক জল খালে গিয়ে জমা হতে পারে না, তাহলে তো বন্যাটা হয় না। প্রতি বছর না করে এটা প্রভাত একটু সিরিয়াসলি দেখো। পূর্ত দপ্তর কি টাইম মতো টেন্ডার করে না নিজের কন্ট্রাক্টরকে দেবে বলে ফেলে রাখে? না দিদি, আমাদের সমস্ত ওপেন টেন্ডার, তো আমাদের যেভাবে স্কিমগুলো ওপেন টেন্ডার বলে আবার টেন্ডার একটা সুযোগও আছে, ওপেন টেন্ডার টেন্ডার, বাট আমি সেটা করলাম না, সেই লোকটাকে দিলাম না, আমার নিজের লোককে দেওয়ার জন্য আমি প্রজেক্টটা 6 মাস ফেলে রাখলাম। তাতে আমার পার্টির বদনাম হলো, আমার গভর্নমেন্টের বদনাম হলো, আমি কি সেটা অ্যালাউ করব? আমরা ওইভাবে করি না দিদি, আমরা যেভাবে সিস্টেম ওয়াইজ আমাদের যেভাবে সরকারি নিয়ম। আমি যদি তোমাকে বলি আমার কাছে ইনফরমেশন আছে, ইট ভাটা থেকে যে রেভিনিউগুলো উঠে সেই রেভিনিউগুলো 25,000 নিলে 10,000 টাকা জমা পড়ে অসম্পূর্ণ ভাই, সম্পূর্ণ জমা পড়ছে না। জমা কোথায় গিয়ে পড়ছে? ওরা নিজের পকেটে ভরে। কারা? যারা কালেকশন করে সঠিক কাজদেরকে দিয়ে করে, আমরা জানি না, আমরা বারবার লিস্ট চেয়েছিলাম, 2 বছর ধরে চেয়েছি, পাইনি। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি, যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার এটা কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো, এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো? একটাও মেডিসিন খায় না এখন পর্যন্ত, এটা রেকর্ড। রেকর্ড ঠিক আছে, হাঁটাহাঁটি করেন? হাঁটাহাঁটি করি, রোজ ব্যায়াম করি 1.5 ঘন্টা, কিন্তু খাওয়ার দিকে প্রচুর, মানে পকোড়ি, তেলের ভাজা এসব বেশি খান? না, সকালে যেমন পকোড়ি খাবো। কি খাবেন সকালে? পকোড়ি। কেন পকোড়ি খাবেন কেন? সকালে ওই অভ্যাস হয়ে আছে ছোট থেকে। তো ও খেলে কোনোদিন কমবে না এটা ম্যাডাম? কপাল ভারতী কভার করেন 1000। হ্যাঁ 1000 কিচ্ছুতেই না, আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না, তারে ওই রকমই শুধু পেট না চান, কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে কোথায় সেটা আপনি জানেন না। সত্য সেলুকাস, বড় বিচিত্র এ রাজ্য। জুনিয়র ডাক্তাররা সিরিয়াস একটি বিষয়, অভয়া কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতে চাইছেন, তার লাইভ স্ট্রিমিং অর্থাৎ গোটা বাংলার মিডিয়ার সামনে এই মিটিংটা করতে চাইছেন, সেইটাতে রাজ্যের বা নবান্নের আপত্তি। আর কে কখন পকোড়া খাবে, কে কখন বোমা বাঁধবে, কে কখন ড্রেনের জল, সে ড্রেনের জল পরিষ্কার করবে, সেই সমস্ত ইনস্ট্রাকশন মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমিংয়ে দিতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আবারও বলছি, খোলা মনে আলোচনা এবং এই 4টে শর্ত মেনে নেওয়া, এর মধ্যে কোনো দ্বিচারিতা থাকতে পারে না। আসলে দ্বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কি কি 4টে শর্ত? শর্ত 1, বৈঠকে থাকবে অন্তত 30 জনের প্রতিনিধি দল। 2 নম্বর শর্ত সবচেয়ে ভয়ঙ্কর, যেটা নবান্ন মানতে চাইছে না, নবান্নের বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে। মিথ্যা কথা বলতেই পারে, তারপরে বলতে পারে জুনিয়র ডাক্তাররা মিথ্যা কথা বলেছে। কেন? গোটাটা আসুক না, আমরা দেখি না কেন বারবার বিনীত গোয়েলদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দফা দাবির ওপরেই আলোচনা করতে হবে। 5 দফা দাবি কি সেটা এরপরে দেখাচ্ছি। শর্ত 4টে শর্ত, বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। এবার 5 দফা দাবি, সেই 5 দফা দাবি কি একবার দেখিয়ে নিই, আসলে যাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছেন। 5 দফা দাবির মধ্যে থেকে 5 জনই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত খাস মানুষজন। আমি একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েল 1,
5টা দফার মধ্যে প্রথম, বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইপিএস, একাধিক মামলায় তৃণমূলকে সাহায্য করেছেন বলে লাগাতার বিরোধীরা অভিযোগ করেছেন। এরপরে দফা 2, অভিষেক গুপ্তা, একে সরানোর কথা বলা হচ্ছে, এদের প্রত্যেককে সরানোর কথা বলা হচ্ছে। ডিসি নর্থ কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ অভয়ার পরিবারকে এই ডিসি নর্থই নাকি টাকা অফার করেছিল, একেও সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। 3 নম্বর দফা, নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব শাসক ঘনিষ্ঠ আমলা, জাতীয় এসসি কমিশনের নোটিশ অগ্রাহ্য করেছিলেন একাধিকবার বলে অভিযোগ, এবং তার পাশাপাশি নারায়ণ স্বরূপ নিগমকেও সরিয়ে দেওয়ার দাবি এরা জানিয়েছেন। এবং অবশ্যই এই মুহূর্তের সবচেয়ে বিতর্কিত চরিত্র কৌস্তব নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অর্থাৎ ডিএমই, সুশান্ত রায়দের সুপারিশে পদপ্রার্থী সন্দীপ ও অভিক ঘনিষ্ঠ, একেও সরিয়ে দেওয়া। এই 5 জনকে সরিয়ে দেওয়ার কথা চাকরি প্রার্থী, ডিএ আন্দোলনকারী বা এই বাংলার অন্য কোনো আন্দোলনকারীরা বলছেন না, এদের আওতাধীন যারা অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের আওতাধীন ডাক্তারেরা বলছেন। এবং তার পাশাপাশি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে অভয়া কাণ্ডে। কেন সরাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এত ইগোর লড়াই লড়ছেন কার সাথে? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার সরাসরি আলোচনার টেবিলে চলে যাই। ডক্টর নারায়ণ ব্যানার্জি রয়েছেন, ডক্টর শিবব্রত ব্যানার্জি রয়েছেন, ডক্টর অঙ্কুশ বিশ্বাস জুনিয়র ডাক্তার আমাদের সঙ্গে রয়েছেন। আমি এক এক করে ডক্টর নারায়ণ ব্যানার্জি আপনার কাছে আসছি। এই ইগোর লড়াই, এই স্নায়ুর যুদ্ধ, এটা কেন করছেন? এরা তো কেউ বিদেশি শক্তি নয়, এরা কেউ শ্রেণী শত্রু নয়, করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা তো আমারও প্রশ্ন, কারণ এখানে ওনাকে অভিভাবকের রোল প্লে করতে হবে। জুনিয়ররা ওনার কাছে ছেলে মেয়ের মতো বাচ্চা, এবং এটা বুঝতে হবে জুনিয়ররা কিন্তু অনেক কষ্ট করে এমডি বা এমএসএ পিজিটি বা ডাক্তার হয়েছে। তারা আজকে আন্দোলনে নেমেছে কেন? আজকে 32 দিন হয়ে গেছে, আসল খুনি তো ধরা হয়নি। প্রথম 4-5 ঘন্টা যথেষ্ট স্লো অ্যাকশানে আমাদের পুলিশ এবং পুলিশ কমিশনার সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সুতরাং আমি আরও অনেক বেশি মানবিক হতে রিকোয়েস্ট করব আমাদের সরকারকে। আমি রিকোয়েস্ট করব আমাদের সরকারের যিনি মুখ্য তাকে, যে আপনি একটু মানবিকভাবে ভাবুন। আপনি চিন্তা করুন যে এরা আপনার ছেলে মেয়ে, তাদের যেমন স্নেহ নিম্নগামী, আপনি সেভাবে নিয়ে দেখুন। এদেরকে একটা দাবিও কি জাস্টিফায়েড নয়? আমার তো মনে হয় প্রত্যেকটা দাবি জাস্টিফায়েড, কারণ পুলিশ কমিশনার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আর স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং যিনি স্বাস্থ্য অধিকর্তা কেউই এই দায়িত্ব এড়াতে পারেন না। সুতরাং যদি তাদের একটুখানি মেরুদণ্ড থাকতো, তারা নিজেরাই পদত্যাগ করতেন, জুনিয়র ডাক্তারদের বলতে হতো না। আমি আরেকটা বিষয় আপনাকে নারায়ণবাবু জিজ্ঞেস করতে চাই, এটা সোশ্যাল মিডিয়াতেও অনেকে জানতে চাইছেন। সরকার তো এবার একটা বড় কোনো পদক্ষেপ নিতে চায়, কারণ বারবার তারা বলছিল আপনারা কন্টেম্পট অফ কোর্ট বা যে কোর্ট যা কথা বলেছে সেগুলো কমপ্লাই করে চলুন। এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার কি এসমা জারি বা অনেক কথা বলা হচ্ছে, এগুলো কি সম্ভব? না, সম্ভব নয়। কেন? অনেক স্টেটেই তো জুনিয়র ডাক্তারদের এগেনস্টে এসমা জারি হয়েছে। সম্ভব তো বটেই, তবে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, আমি যতদূর বুঝেছি, যে 5 তারিখের মধ্যে যদি ডেডলাইন যেটা বেঁধে দিয়েছিলেন তার মধ্যে যদি না জয়েন করে, তাহলে যদি স্টেট কোনো ব্যবস্থা নেয়, সুপ্রিম কোর্ট তাতে ইন্টারভেন করবে না। সুপ্রিম কোর্ট কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা একবারও বলেনি। ঠিক, আমি জাস্ট এই একটা কথাই মনে নেব। আর জুনিয়র ডাক্তাররা না এখন যথেষ্ট ম্যাচিওর। ওদের কথাবার্তা শুনে আমার তো মনে হয় আমাদের এই বয়সে আমরা এরকমভাবে কথা বলতে পারতাম না। ওরা যে ন্যায্য দাবি করেছে, ঠিক করে কথা বলছে, এটাই তো সবচেয়ে বড় পাওনা। সুতরাং আমি বুঝতে পারছি না, এসমা জারি করতেই পারেন, কিন্তু সেটা আগুনে ঘি ঢালা হবে। আমার মনে হয় এটা অন্যভাবে মেটানোই ভালো। শিবব্রত ব্যানার্জি আইএম এর সদস্য, এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক। শিবব্রত বাবু, আপনিও কি মনে করছেন যে এই মুহূর্তে যদি নরমে গরমে এটা করার থেকে যদি খুব শক্ত কোনো স্টেপ এবার সরকার নেয়, তাহলে আগুনে ঘি ঢালার সামিল হবে? হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। প্রথম কথা হচ্ছে নরমে গরমের কোনো প্রশ্নই নেই। সরকারকে নরম হতে হবে, এবং আমরা এখানে আমাদের ডাক্তার সমাজ গরম থাকবেই। সুতরাং পুরোটাই
একদম আমনাসামনাই হতে হবে, সেখানে কোনো ব্যাপার নেই। আসলে একটা বিষয় আমাদের একটু বুঝতে হবে, আমাদের ডাক্তার সমাজ দেয়াল পুরো পিঠ ঠেকে গেছে। মার খেতে খেতে চুপ থাকতে সবসময় নোবেল প্রফেশন বলে একটা নোবেল প্রফেশনের তকমা গায়ে লাগিয়ে দিয়ে যে কোনোভাবে যেভাবে খুশি যদি আমরা আন্দোলন করি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যদি আমরা কাজ করি আমাদেরকে মারা হবে, রেপ করা হবে। এটা তো হতে পারে না, তাই না? কোনো একটা জায়গাতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে এটা সেই অনেকটা প্রেসার কুকারের মতো, বাষ্প বেরোনোর সময় হয়েছে, আপনি ভাল্ব চেপে ধরে বসে থাকলেও হবে না, এবার প্রেসার কুকারটাই ফেটে যাবে। তো সেই প্রেসার কুকার ফেটেছে, সেই জন্যই আজকে জুনিয়রদের ওখানে যে অবস্থান আছে আপনি গিয়ে দেখে আসুন, জলের বন্যা বইছে, খাবারের কোনো অভাব নেই। কারা দিচ্ছে? সবাই দিচ্ছে। আজ সমস্ত নাগরিক দিচ্ছে, আজ সমস্ত ডাক্তাররা দিচ্ছে, সবাই গিয়ে পাশে দাঁড়াচ্ছে, তারা অভিভাবকের মতো এদেরকে আগলাচ্ছে। তো এইখানটাতে যদি সরকার এদের উপরে কোনো রকম কিছু একটা কঠিন মনোভাব দেখায়, তাতে কিন্তু শুধু জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী হয়ে উঠবে না, কিন্তু এখনো অবধি সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। আপনি শুধু 0.5%, প্রশাসনকে আমি বলবো আইএমএর তরফ থেকে, আপনি শুধু 0.5% ডাক্তারের জনরোষ ফেস করছেন, বাকি 99.5% আপনাদের অবজার্ভ করছে। যদি এই জনরোষ এই জুনিয়র ছাত্র থেকে সিনিয়র ছাত্রদের মধ্যে ভরতে যায়, আপনি আজকে বলুন তো, যদি 24 ঘন্টার জন্য সমস্ত ডাক্তার একসঙ্গে কর্মবিরতি করে দেয়, কি অবস্থাটা হবে? আপনি বলুন। সুতরাং আমার মনে হয় সমস্ত জিনিসটা খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে দরকার। এখানে কারোরই নামানামির কিছু নেই। আমরা কেন জিনিসটাকে ইগোর মধ্যে নিচ্ছি? আমরা শিবব্রতবাবু, সরকার নির্দিষ্টভাবে বলছেন যে খোলামেলা আলোচনাতে শর্তের কোনো জায়গা থাকে না। খোলামেলা আলোচনা হোক, কিন্তু শর্ত কেন রাখছে জুনিয়র ডাক্তার? আমি এইটা নিয়ে এক জুনিয়র ডাক্তার বসেও রয়েছেন আন্দোলনকারী, ওকে জিজ্ঞেস করব, ডক্টর অঙ্কুশ বিশ্বাস, সত্যিই তো খোলামেলা আলোচনাতে শর্তের কোন জায়গা আছে? দেখুন, বলার প্রথমেই আমি বলতে চাই যে খোলামেলা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা তো বরং জিনিসটাকে আরও বেশি খোলামেলা করে দিচ্ছি। এই আন্দোলনটা আজকে ডাক্তারদের আন্দোলনই নেই, এই আন্দোলনটা আজকে আপামর জনসাধারণের আন্দোলন। তো আজকে এটা যাদের আন্দোলন তাদের এটা দেখার অধিকার আছে না নেই, সেটাই আমাদের কথা। যে আমাদের যে মিটিংটা হবে আমাদের মাননীয়ার সঙ্গে, সেটা ক্লোজ ডোর মিটিং হবে না, সেটা যেন আপামর জনসাধারণ, সমস্ত রাজ্যের মানুষ, সমস্ত দেশের মানুষ সবাই যেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পায়। তো এটাই তো খোলামেলা আলোচনা। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে দেখালাম, চপ খাওয়া থেকে শুরু করে গল্প গুজব, এই সমস্ত কিছু, মানে সব কিছু অন রেকর্ড লাইভ থাকবে। আমি তো এটাই বলতে চাইছি ময়ূকদা, যে খোলামেলা আলোচনা মানে আমরা তো খোলামেলা আলোচনাই চাইছি, যেখানে কালকে আমাদেরকে একটা মেসেজ এসেছিল যে লেস দ্যান 10, আমাদেরকে চাওয়া হয়েছিল যে 10 জনের কম একজন প্রতিনিধি দল ওনারা চাইছেন। কিন্তু যদি আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, রিপাবলিক কান্ট্রিতে বসবাস করি, সেইখানে আমাদের যেখানে 24টা মেডিকেল কলেজ, সেখানে একজন করে নিলেও তো সেটা 24 জন হয়ে যায়। সেখানে ওরা চেয়েছি যে মিনিমাম 30 জন সেখানে থাকুক। আমাদের কি প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে অন্তত একজন নিয়ে যাওয়ার অধিকারটুকু নেই? তাহলে আমরা কি করে সেটাকে গণতন্ত্র বলতে পারি? এখান থেকে আমি বলতে চাই যে একটা কবিতার লাইন আমার খুব মনে আসছে, মৃত্যুঞ্জয় কবিতা রবীন্দ্রনাথের, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তিলোত্তমা, আজকে তিলোত্তমা মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই, যে একটা মেয়েকে, একটা চিকিৎসককে কেন মৃত্যু দিতে হলো, কেন মারা যেতে হলো, যাতে এই মানুষের জনসাধারণের রোষটাকে সেই পর্যায়ে চলে যেতে হয়? এখানে একজন নিজের প্রাণ দিয়েছে, আমরা সেখানে একজন যেখানে নিজের প্রাণ দিয়েছে সেই জায়গাটা না করে, যাদের আসল শাস্তি দেওয়া উচিত তাদের কথা না বলে, আমরা এখন সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি যে আলোচনাটা চলে গিয়েছে, ডাক্তাররা কাজে যোগদান করছেন না, এবং সেখানে একের পর এক মিথ্যে কথা আমাদের সম্বন্ধে বলা হয়েছে। যেখানে কপিল সিব্বাল উনি বলেছেন যে আমাদের এখান থেকে যখন মিছিল বেরিয়েছে তখন নাকি স্টোন পেল্টিং হয়েছে, এবং 23 জন মারা গেছে, এটাও তো বলা হয়েছে। 23 জন মারা গেছে এটা বলা হয়েছে, এটা তো মিথ্যে কথা। তার সঙ্গে স্টোন পেল্টিং হয়েছে। আমি
আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলে দিতে চাই যে কোনো রকম কোনো স্টোন পেল্টিং হয়নি। ওনারা বলেছেন যে আমরা যে মিছিলগুলো বের করছি তার কোনো পুলিশি পারমিশন নেই। আমরা এখান থেকে বলে দিতে চাই যে সমস্ত মিছিলের পুলিশি পারমিশন আছে এবং যদি চাওয়া হয় তাহলে আমরা সেটা দেখিয়ে দিতে, সেই কাগজ তোমাদের কাছে থাকবে? আমাদের কাছে আছে এবং আমরা সেটা দেখিয়ে দিতে পারবো। বড় কথা, তার মানে তুমি বলছো যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে মিথ্যা কথা বলা হয়েছে। আরেকটা পার্ট আমি দেখানোর চেষ্টা করব যারা দর্শকেরা রয়েছেন এবং যারা অতিথিরা রয়েছেন তাদেরকে। একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বা শাসক দলের তরফ থেকে নরমে সরমে কথা বলা হচ্ছে, আর অন্যদিকে একটা চাপা হুমকি, সেই হুমকি চলছে বিধানসভার বাইরেও। বিধায়কদের এই কালচারটা লাগাতার তারা করছেন, এই থ্রেট কালচার যাকে বলা হয়, এটাও তো থ্রেট কালচার। এই থ্রেট কালচার বা এই থ্রেট সিন্ডিকেটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাঙবেন? হুমায়ুন কবির বিধায়ক তিনি কি বলেছিলেন শুনুন। পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে, কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। এটা কেউ বোধহয় থ্রেট কালচার বলে এবং এটা নিয়েও আমি আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। কিন্তু বিশ্বাস করুন এই বাংলাতে একটু হজম করতে অসুবিধা হচ্ছিল যে ডাক্তারদের কেউ এভাবে থ্রেট দেয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের মাথায় যে ডাক্তারেরা রয়েছেন তাদের থ্রেট দেয়। কিন্তু তারপরে আমি দেখলাম অভয়া কাণ্ড, 1 মাস ধরে অনেক কিছু। আজকে রিপাবলিক বাংলা এই সমস্ত কিছু ছাড়িয়ে গেছে, পেরিয়ে গেছে। ডাক্তারদের নিয়ে কথা বলছিলাম, ডাক্তারদের নিয়েই কথা বলবো। কিন্তু ডাক্তারবাবুরা যারা ময়ূককে জবাব চায় বাংলাতে লাগাতার দেখছেন, আজকে একটা নতুন থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট এই বাংলাতে জন্ম নিল এবং সেই থ্রেট কালচার বা সিন্ডিকেটটা এই বাংলায় বিচারকদের বা বিচারপতিদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বাংলায় বিচারপতিরাও সুরক্ষিত নন, তার মানে বড় প্রশ্ন তুলে দিল। নিরাপদ নন রাজ্যের বিচারকরাও। কেন এই কথা বলছি? নিরাপত্তাহীনতায় জেলা বিচারকেরা ভুগছেন। ডায়মন্ড হারবারের বিচারকদেরকে টার্গেট করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে হামলা চালানো হয়। কে বা কারা হামলা চালিয়েছেন? আমরা বলছি হামলা, চুরির ঘটনা নয়, নির্দিষ্টভাবে পুলিশি মদতে দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে। এই মুহূর্তে যে চিঠি, সেই চিঠি ভয়ঙ্কর রকম। সেই চিঠি, এই চিঠিতে যা লেখা রয়েছে, বিচারকদের আবাসনে হামলার ছক। 8ই সেপ্টেম্বর রাত 11:30টায় এই হামলা হয় বলে বলা হচ্ছে। জেলা বিচারককে চিঠি পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের বিচারকদের চিঠি, রেজিস্ট্রারকে যে চিঠি লেখা হয়েছে ডায়মন্ড হারবারের বিচারকেরা, ভাবুন এটা বাংলায় হচ্ছে। আবাসনের রক্ষী জানান, কি জানান একবার দেখে নেব। আবাসনের রক্ষী জানান যে পৈলানের এক পুলিশ আধিকারিক কুমারেশ দাসের বিরুদ্ধে অভিযোগ, বিচারকদের আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলে। বিচারকদের হামলার জন্য 2 জনকে পাঠানো হয়, অর্থাৎ সুপারি দেওয়া হয়। ডায়মন্ড হারবারের আরেকজন পুলিশও এর সাথে যুক্ত ছিলেন। ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন একাধিক শাসক ঘনিষ্ঠ। রাত 1:10-এ মুখ ঢাকা একজনকে আবাসনের বাইরে দেখা যায়। এই চিঠি মারাত্মক চিঠি। ডায়মন্ড হারবার থানায় জানানো হয়। কারা জানিয়েছে? চিকিৎসকেরা না, এ সমস্ত কিছু অতীত। এখন বিচারক বা বিচারপতি, 20 মিনিট পরে পুলিশ আসে নিরাপত্তা সুনিশ্চিত করতে। বিচারপতিরা আতঙ্কে ভুগছেন, দুষ্কৃতীদের কাছে অস্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। সেই চিঠি তারা লিখছেন। যদিও দুষ্কৃতীরা পরে পালিয়ে যায়, তাদেরকে ধরা যায়নি। পুলিশকে জবাবদিহি তো করতে হবে। অভয়া কাণ্ডে পুলিশ জবাবদিহি করতে পারে না। ডায়মন্ড হারবার মডেল ডিস্ট্রিক্ট, সেই ডায়মন্ড হারবার তার পুলিশিং ডিস্ট্রিক্টে এই ধরনের ঘটনা ঘটছে, জবাব তো দিতে হবে। বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা পর্যন্ত, শাসক ঘনিষ্ঠ আইনজীবীরা পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখিয়েছেন। কোন জায়গায় এবার রাজ্য যাচ্ছে ভাবুন। এই থ্রেট সিন্ডিকেট একবার দেখুন। বিভিন্ন মামলা দীর্ঘদিন ঝুলে আছে, কেন কর্তৃপক্ষ জবাব দাও। কোর্টের মধ্যে এখনো ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়নি, কেন কর্তৃপক্ষ জবাব দাও। প্রত্যেকটা ক্রিমিনাল কোর্টের ডেট 1 বছর 1.5 বছর করে পড়বে, কর্তৃপক্ষ জবাব দাও। কোর্টের মধ্যে প্রেস কার্ড বেআইনি ভাবে টাকা নিয়ে লম্বা লম্বা ডেট দেবে।
55 বছরে ডায়মন্ড হারবার কোর্টকে বদনাম করা হচ্ছে কেন? কোর্ট কর্তৃপক্ষ জবাব দাও। ডায়মন্ড হারবার কোর্টের নামে অপপ্রচার করা হচ্ছে কেন? কোর্ট কর্তৃপক্ষ জবাব দাও। এর পাশাপাশি কিছু প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমরা শোনাবো, কিন্তু একবার শিবব্রত বাবু, নারায়ণ বাবু এবং অঙ্কুশ বাবুর কাছে যাব। শিবব্রত বাবু, প্রথমে আপনার কাছে যাচ্ছি। আপনারা লাগাতার আইএম এর পক্ষ থেকে ডাক্তারদের বিরুদ্ধে যে থ্রেট কালচার এবং থ্রেট সিন্ডিকেট চলছে সেই নিয়ে বলেছেন। বিচারপতিরা পর্যন্ত এই থ্রেট সিন্ডিকেটের পার্ট হচ্ছে এই রাজ্যে, কি বলবেন? না, এ তো আপনি একটু আগে দেখালেন যে মিস্টার হুমায়ুন কবিরের, তো একটা ব্যক্তিকেন্দ্রিক কথা বলি, একটা প্রবণতার কথা বলি। ওনার রাজনৈতিক অবস্থানে আপনার প্রতিবেদনে যদি গত 1 বছরে দেখা হয়, সকালে একবার পাল্টায়, সন্ধ্যাবেলায় একবার পাল্টায়। তো আগে উনি ওনার রাজনৈতিক অবস্থানটা ঠিক করে আমাদের কাছে বলুক, তারপরে আমরা ওনাকে নিয়ে না আইএমএর তরফ থেকে আলোচনা করব। সুতরাং এটা নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। দ্বিতীয়ত হচ্ছে, উনি একটা কথা বললেন যে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রশ্ন করছেন সার্ভিস সম্পর্কে, তখন ওনাকে সেটা জাস্টিফাই করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, সাধারণ মানুষ ওনাকে যখন বলছে যে একজন ডাক্তার কর্মরত অবস্থায় যখন ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, সেটা উনি ব্যাখ্যা করছেন কি করে? তাহলে উনি ওইটার ব্যাখ্যাটাও প্যারালালি খুঁজুন। আগে উনি খুঁজুন, ওনার বাড়ির কোনো মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে যদি ধর্ষিতা হয় বা খুন হয়, তাহলে তার ব্যাখ্যাটা উনি তার মায়ের কাছে, অর্থাৎ ওনার স্ত্রীর কাছে উনি কিভাবে দেবেন, সেটা আগে উনি ব্যাখ্যাটা বার করুন। তারপরে তো কাকে চাকরি ছাড়াবেন সে তো আমরা আছি, আমরা সেটা বুঝে নেব। ওনাকে অত বুঝতে হবে না, আমাদের দেশে আইন কানুন আছে, সেটা আমাদের আইএমএ আছে, আমরা বুঝে নেব সেটা কিভাবে কাকে কোথায় ঠেকাতে হয়। সে ঠিক আছে, আমরা এসব শুনে অনেক অভ্যস্ত আছি। যে দেশে বিচারকরাই পর্যন্ত বিচার চাই বলছে, আইনজীবীরা বলছে বিচার চাই, তা সেক্ষেত্রে তো তাহলে বুঝতে হবে যে ললেসনেস একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি 5টার মধ্যে জয়েন না করি, তখনই যত চিন্তা হয়ে যাচ্ছে সকলের, আর বাকিদের ক্ষেত্রে কোনো চিন্তা হচ্ছে না। বিচারকের ঘরে রাত্রে তার কাটার জন্য 2টো লোক ঘুরছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। যত অসুবিধা হচ্ছে, জুনিয়র ডাক্তার কটা বসে আছে স্বাস্থ্য ভবনের সামনে, তারা একদম নির্দিষ্ট করে বিনীত গোয়েবেল বলে যে ভদ্রলোক, ওনাকে তো আমি গোয়েল বলি না, গোয়েবেল বলি, বিনীত গোয়েবেল, অভিষেক গুপ্তা, নারায়ণ নিগম, কৌস্তভ নায়, এসব মহান মহান ব্যক্তিত্বের যদি ওরা অপসারণ চায়, তাতে কি অসুবিধা হয়েছে, কি মাথা ব্যথা হয়েছে, আর তাতে কোথায় বা ইগো আছে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না এটার মধ্যে অসুবিধাটা কোথায় আছে, না বোঝার কি আছে? শিবব্রতবাবু, আপনি যে নামগুলো বললেন, আমি দর্শকদের সুবিধার্থে আবার সেই ছবিগুলো একবার দেখিয়ে দিতে চাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাঁচাতে চাইছেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বাঁচিয়ে আদপে নিজের যে সরকার, সেই সরকার ঠিক রাখতে পারবেন কিনা, কাদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার দেখে নিতে চাই। 5 জন: বিনীত গোয়েল পুলিশ কমিশনার, এর পাশাপাশি অভিষেক গুপ্তা, ডিসি নর্থ কলকাতা পুলিশ, এর পাশাপাশি নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, এবং ডিএমই, আমি জানি না কেন ডিএমই থেকে শুরু করে সবাই কি এমন জানেন, কৌস্তভ নায়ক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এদেরকে বাঁচাতে চাইছেন। কেউ সুরক্ষিত নন, আসলে এরা শুধু সুরক্ষিত। নারায়ণবাবু, কি বলবেন? না, যেটা আপনি বলছিলেন, প্রথমে দেখুন, গোটা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে ছেড়ে দিন। যারা আমাদের পলিটিক্যাল লিডার, তাদের না, মানে তারা যদি একটু শিক্ষিত না হন, তাহলে এই ধরনের ভাষাই তারা ইউজ করবেন। আমরা কিন্তু বাংলায় এত অবক্ষয় রাজনীতির জগতে দেখিনি, যেটা আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। তার জন্য আজকে হুমায়ুন কবিরের এরকম কথা বা এরকম এক্সপ্রেশন। আসলে একটা পড়া একটা ব্যাপার, আপব্রিঙ্গিং একটা ব্যাপার, এই দুটো যদি না থাকে, জনতা খেপানোই যদি প্রধান উদ্দেশ্য থাকে, তাহলে তো একজন লোকাল এমএলএ এরকমই করবে। আর যাদের অপসারণ চেয়েছে, পুরো জাস্টিফাইড। ভিকেরিয়াস লায়াবিলিটি বলে তো একটা ব্যাপার আছে। যদি কলকাতা পুলিশ ব্যর্থ হয়, তাহলে সিপির উপর দায়িত্ব বর্তায়। যদি আরজিকর প্রোটেকশন দিতে ব্যর্থ হয় এবং আরজিকরের দুর্নীতির মুখোশ খুলে যায়, তাহলে তো ডেফিনেটলি ডিএমই এবং হেলথ সেক্রেটারি দুজনেই দায়ী। এর মধ্যে তো বড় কিছু নেই। আমি নারায়ণবাবু আপনাকে একবার একটু দৃষ্টি আকর্ষণ করব আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে, আমি এই মুহূর্তে আগামী 4 মিনিট যে জিনিসগুলো দেখাচ্ছি, সেগুলোর ওপর ভিত্তি করেই শুধু বিনীত গোয়েলকে সরিয়ে দিতে পারেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাচ্ছেন না কেন আমি জানি না। আমি একবার পিসিআরকে বলবো,
আমরা লাগাতার বলে গেছি এই পোস্টমর্টমে কিছু গন্ডগোল আছে, এই পোস্টমর্টম ৯/৬ করা হয়েছে এবং এই পোস্টমর্টমে অনেকগুলো জিনিস মানা হয়নি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়নি, এই পুরো পোস্টমর্টমটাই হয়তো বেআইনি। তার কারণ টালা থানার চিঠির বৈধতা নিয়ে বড় সড় প্রশ্ন, তদন্তকারী অফিসাররা বড় সড় প্রশ্ন তুলে দিল। আপনারা জানেন অভয়ার যে ময়না তদন্ত 4টের পরে হবে, দ্রুত ময়না তদন্ত করা নিয়ে টালা থানা তারা সাব ইন্সপেক্টরকে দিয়ে চিঠি লিখিয়েছিল। যদিও রিপাবলিক বাংলায় প্রথম দেখায় সূর্যাস্তের পরে কোনো ধরনের কোনো ময়না তদন্ত করতে হলে সেইটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে করতে হয় এবং এটাও রিপাবলিক বাংলা লিখেছিল, বলেছিল, লাগাতার বলেছে যে 2021 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুসারে 4টে মামলায়, অর্থাৎ রেপের মামলা, ধর্ষণের মামলা, খুনের মামলা এবং ডিকম্পোজ বডি অর্থাৎ পচাগলা দেহ, মহিলা দেহ পাওয়া গেছে, তার ময়না তদন্ত রাতে বা সূর্যাস্তের পরে করা যায় না। তারপরেও কি করে করা হলো আমি একবার প্লাজমাতে দেখানোর চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি জানেন না যে এভাবে যদি অত্যন্ত ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস থাকে তাহলে এসপি বা ডিএম এটা করতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কেন এই অপূর্ব বিশ্বাস, কারা এই ফরেন্সিকের সাথে যুক্ত অপূর্ব বিশ্বাসকে আজকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। অপূর্ব বিশ্বাস আরজি করের অধ্যাপক, ফরেন্সিক বিভাগের অধ্যাপক, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির সদস্য। এর পাশাপাশি রীনা দাস অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে আমি প্রথমে প্রশ্ন করেছিলাম, কিন্তু তারপরে রীনা দাস সেই ব্যক্তি যিনি অ্যাটলিস্ট অবজেকশন তুলেছিলেন যে 4টের পরে এরকম ধরনের কিছু করতে গেলে আসলে একটি পারমিশন লাগে। এর পাশাপাশি মলি ব্যানার্জি সহকারী অধ্যাপক, এনআরএস হাসপাতাল ফরেন্সিক বিভাগের অধ্যাপক, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, রীনা দাস, মলি ব্যানার্জি এবং অপূর্ব বিশ্বাস, এদের মধ্যে থেকে অন্তত রীনা দাস এই জিনিসটি বলেছিলেন যে অ্যাটলিস্ট একটা এসপি বা ডিএম এর একটা নোটিশ লাগে, কিন্তু কি নোটিশ, সেই নোটিশ যদি একবার দেখানো যায়, আমি একবার পিসিআরকে বলবো সেই নোটিশের কপিগুলো যে ডিবিতে আছে সেগুলো একবার দেখানোর জন্য। কিন্তু পাশাপাশি জুনিয়র ডাক্তার এই মুহূর্তে যিনি রয়েছেন ডক্টর অঙ্কুশ বিশ্বাস, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পোস্টমর্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা আছে ডেপুটি কমিশনার আর এসপি মানে কলকাতা শহরের সিপি, তাদের এন্ডোর্সমেন্ট বা তাদের লেখা ছাড়া কোনো 4টের পরে পোস্টমর্টেম সম্ভব নয়। এই টালা থানা, সেই টালা থানার সাব ইন্সপেক্টর কি করে 4টের পরে স্পেশাল কজ বলে এরকম একটা পোস্টমর্টেম করতে দেয়? অঙ্কুশ, দেখুন, আমি তো আগের দিন রিপাবলিকে এসে এই কথাটা বলেছিলাম, আজকে আবার রিপিট করছি, ধর্ষণ জঘন্য, খুন জঘন্য, কিন্তু গাফিলতি যেগুলো হয়েছে সেগুলো তার চেয়েও বেশি জঘন্য। এই জিনিসগুলোর মধ্যে যে দুর্নীতি মিশে আছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং সেটা জনতা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে, সেই জন্যই আজকে মানুষ আমাদের পাশে আছে। আজকে আমি একটা জিনিস বলতে চাই ময়ূক দা, যে আমরা যে অভয়া ক্লিনিকগুলো করছি, আজকে তো সেটার কথা আমাদের এখানে কোথাও বলা হচ্ছে না। আজকে আমরা কেন কর্মবিরতিতে আছি সেই জিনিসটা আজকে আমাদের এখানে তুলে ধরা হচ্ছে আমাদের এগেনস্টে নিয়ে যাওয়ার জন্য। আজকে অভয়া ক্লিনিকের আমি একটা ঘটনা তোমার কাছে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে অভয়া ক্লিনিক যেদিন আমরা করছিলাম এর আগের দিন, সেদিন হয় অনেকে খাবার দিয়েছে আমাদেরকে, অনেকে জল দিয়েছে, সেগুলো তো অন্য কথা। একটা ছেলে যার বাবা দীর্ঘদিন ধরে একটা ক্রনিক ডিজিজে ভুগছিল, সেই ছেলেটা ওষুধ এনেছে আমাদের জন্য, যে তার বাবার সুস্থ হয়ে গেছে, তার যে বাবার যে ওষুধগুলো লাগেনি, আমাদের চোখে জল চলে এসেছিল। 20 বছর বয়সের একটি ছেলে, 20 বছর বয়স, আমাদের থেকেও 4-5 বছরের ছোট, সেই ছেলেটা তার দুটো বন্ধুকে নিয়ে এসে বলছে, দাদা তোমরা এগুলো করছো, আমরা তোমাদের পাশে আছি, তোমরা এই ওষুধগুলি নাও। আপনি বুঝতে পারছেন যে একটা 20 বছরের ছেলে, তার মধ্যে আজকে সেই আন্দোলনের স্পৃহাটা, সেই আগুনটা জ্বলে উঠেছে। আমি প্রথম থেকে যেটা বলেছি আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে এটা উৎসবই হচ্ছে, দ্রোহের উৎসব হচ্ছে। কাল বোধন ছিল এবং আজ আমি প্রথমা হিসেবে দেখছি, কারণ ইতিমধ্যে তোমার যারা সহযোদ্ধারা রয়েছে তারা ঢাক নিয়ে এসেছে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ছবি আমি দেখাচ্ছি, জুনিয়র ডাক্তার এবং মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা ঢাকের তালে জাস্টিস ফর অভয়া চিৎকার করে বলছেন। এটাই উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুক ফুল সাউন্ডে।
মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি। ওখানে তো কার্যত দ্রোহের উৎসবে পরিণত হয়েছে। একবার দেখাও এই ঢাক বাজানো এবং যারা বাজাচ্ছেন তাদেরকে ফুল ফ্রেমে একবার দেখাও। থামাতে বলো না, বাজাতে বলো, বাজাতে বলো। সেই উৎসবে কিন্তু তারা কার্যত সেই উৎসবে বসেছে, তারা জানাচ্ছেন। এবং আমি একটু দেখবো ঢাকের গাড়িটা কোথায় গেল? ঢাকের গাড়ি এখন একদম এই মুহূর্তে তারা আবার একটুখানি রেস্টে আছেন, একদম রেস্টে আছেন। তারা অনেকক্ষণ বাজিয়েছেন। তারা কিন্তু এই ছবিটা দেখাই না, এই ছবিটা দেখাই কার্যত বাজনা বাজিয়ে একজন বক্স নিয়ে এসছে, কিছুক্ষণ আগে ঢাক বাজাচ্ছিলেন তারা। এবং তার মধ্যেই কিন্তু এর মধ্যে প্রমাণ উৎসব, আমি তো শুনি না কি বলছেন তারা। আমি গোটা বাংলার দর্শককে এই মুহূর্তে বলছি, এই শব্দগুলো হৃদয়ঙ্গম করুন, অর্থাৎ মনে গেঁথে নিন, কারণ আজ আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঢাকের আওয়াজ শুনুক এবং তার পাশাপাশি শুনুক জাস্টিস ফর আরজি কর। ঢাকের তালেও বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন অব্দি পৌঁছাক এই ঢাকের শব্দ জবাব বাংলার মানুষ চেয়ে যাবে।